জয় শ্রীরাম, জয় হনুমান। আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন, মানে যারা একটু অল্প বিশেষ জ্যোতিষ নিয়ে চর্চা করেন তারা সবাই জানেন যে 29শে মার্চ 2025 মানে গত শনিবার থেকে শনি মহারাজ উনি ট্রানজিট করেছেন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে। তো অনেকের মধ্যে প্রচুর প্রশ্ন, তারা বিভিন্ন আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ আসছে, মেল আসছে, ফোন আসছে, দাদা এই সময়টা আমাদের কেমন যাবে, আমরা তো কিছু বুঝতে পারছি না, এখন তো মীন রাশিতে শনিদেব গমন করেছেন, তো এখন এই সময়ে কি হতে পারে। তো অল ওভার দেখতে গেলে পরে মীন রাশিতে শনি মহারাজ কিন্তু ব্যাড রেজাল্ট দেবেন না। হয়তো মধ্য রেজাল্ট, মানে রেজাল্টের ওপর ডিপেন্ড, মানে রেজাল্ট ডিপেন্ড করছে আপনার কর্মাজের ওপর, রাইট। মানে প্রথমত হচ্ছে মীন রাশি দেবগুরু বৃহস্পতির ঘর। দেবগুরু বৃহস্পতির গুরুর ঘরে যখনই কোনো গ্রহ ট্রানজিট করে না কেন, তিনি সেই গ্রহ প্রচণ্ড সমীয় হয়ে যায়, কারণ গুরুর ঘর, গুরু গৃহ। আমরা যদি আজকে মন্দিরে যাই, আমরা কি মন্দিরে গিয়ে কোনো উচ্ছৃঙ্খলতা করতে পারি? চেঁচামেচি, হই হট্টগোল? আমরা আজকে ধরুন বেলুড়ে গেছি, যেখানে ধ্যানস্থল স্বামী বিবেকানন্দের, যেখানেতে আমাদের ধ্যান করবার জন্য আমাদের বসতে হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সামনে, আমরা কি অনেক চেঁচামেচি করতে পারি? পারি না। গুরুগৃহেতে আমরা কি হয়ে যাই, আমরা যতই উচ্ছৃঙ্খল বাইরে হই না কেন, আমরা গুরুগৃহে আবার আমরা ঠান্ডা হয়ে যাই, শান্ত হয়ে যাই, সমীয় হয়ে যাই। ঠিক সেইভাবে শনিদেব কিন্তু ব্যাড রেজাল্ট কিন্তু উনি গুরু ঘরে যাওয়ার পরেতে উনি কিন্তু দেবেন না, প্রোভাইডেড কটা জিনিস শুধু আপনাদের একটু মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে গুরুস্থানীয় যারা, তাদের একটু সেবা করুন বেশি করে এই বছর আর সামনে 2.5 বছর। তা বলে এটা না যে 2.5 বছর পর আবার তাদেরকে অশ্রদ্ধা করবেন, মানে এটা কন্টিনিউ রাখুন। আপনার মা, আপনার বাবা, আপনার দাদু, আপনার ঠাকুমা, যারা গুরুস্থানীয় যারা আছেন বা যাদের কুলগুরু যাদের থাকে, তারা মানে গুরুস্থানীয় যারা আছে তাদের শ্রদ্ধা করুন, যত সম্ভব তাদের সেবা করার চেষ্টা করুন। এবং অন্তত মাসে একবার হোক না কেন কোনো গুরু গৃহে, মানে কোনো মন্দিরেতে, দেবতা স্থানেতে ভিজিট করুন। দেখুন এই শনিদেব আপনাদের কি ধরনের রেজাল্ট তারপর দিচ্ছেন। মানে প্রচণ্ড আপনি পজিটিভ রেজাল্ট আপনি পেতে শুরু করবেন। যাদের 4th হাউসে শনিদেব এই ট্রানজিট হচ্ছে আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, মীন রাশি হচ্ছে ধরুন কারুর ক্ষেত্রে সেটা হচ্ছে 4th হাউস, মানে কারুর যাদের ধরুন ধনু লগ্নের 4th হাউস হচ্ছে মীন রাশির ঘর। তো সেই মীন রাশিতে যখন শনিদেব যাচ্ছেন, যদি তারা একটু এগুলো ফলো করেন, দেখবেন তাদের এই 2.5 বছরের মধ্যে ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কমপ্লিট হয়ে যাবে। এটা একদম কনফার্ম। তার জন্য কিন্তু কোনো জ্যোতিষের কাছে আপনাকে যেতে হবে না, তার জন্য আপনাকে হস্তরেখা বিচার করে কোনো স্টোন ধারণ করতে হবে না। সিম্পল কটা রেমেডি আছে। যারা দুঃখী গরিব আছে, দুঃখী গরিব মানে যারা লেবার ক্লাস আছে, মিস্ত্রি শ্রেণীও যারা আছে, বা যারা ঘরে কাজ করতে আসে আমাদের, রাইট, সবার ঘরেই কেউ না কেউ কাজ করে, তাদেরকে সম্মান করুন, তাদের সেবা করুন, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। শনিদেব লেবার ক্লাসকে রিপ্রেজেন্ট করেন, এবং গুরুগৃহে যখন উনি যাচ্ছেন উনি কিন্তু ন্যায়ের বিচারটা করবেনই উনি। তাই সেইগুলো মাথায় রেখে সেইভাবে আপনারা যদি পারফর্ম করতে পারেন, দেখবেন আপনারা অনেক রিলিফ পাচ্ছেন। তার জন্য কোনো টেনশন নিতে হবে না। আর অবশ্যই মন্দিরেতে একবার অন্তত ভিজিট করবেন, মাসে একবার, যখনই সময় পাবেন না কেন, সে যে কোনো মন্দির হতে পারে না কেন, আপনার ভক্তি যার প্রতি আছে না কেন, আপনি ভিজিট করবেন। দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন এই 2.5 বছর, দেখুন না কি পান, তারপর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চলুন আজকের বিশেষ কটা টিপস আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। মামলা মোকদ্দমা নিয়ে অনেকেই প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছে, মানে তারা বলছে যে আমাদের কেস চলছে, আমাদের কেসের কোনো মীমাংসা হচ্ছে না, বছরের পর বছর আমাদের কেস চলছে। জজ সাহেব কোনো একটা, মানে আমাদের যে উকিল যিনি আছেন তিনি ঠিক মতন মুভ করছেন না, বা তিনি মুভ করলে পরে আশানুরূপ ফল আমরা পাচ্ছি না। জজ সাহেব নয় থাকছেন, নয় উনি হয়তো বলছেন মানে উনি নেই, আবার অন্য ম্যাজিস্ট্রেট এসে বসেছে। আমাদের বছরের পর বছর এইভাবে আমাদের মানে ভিজিট দিয়ে যাচ্ছি, কোর্ট কোর্ট কাছারি করতে করতে আমাদের মানে জীবনের অর্ধেকটা সময় কেটে যাচ্ছে। এবং এই জিনিসের মধ্যে যারা একবার জড়িয়ে পড়ে, এই কোর্ট কাছারি, পুলিশ, মামলা মোকদ্দমার মধ্যে, তাদের জীবনের একটা অংশ মানে পুরো নষ্ট হয়ে যায়, সময় নষ্ট যেভাবে মানুষের হয় জীবনেতে, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যেতে একটা সিম্পল রেমেডি আমি আপনাদের সাথে আলোচনা করছি। যদি এটা করতে পারেন তো আমি এটুকু গ্যারান্টি দিতে পারি,
অন্তত যে কেসটা আপনাদের মীমাংসা হচ্ছে না এতদিন ধরে, সেই কেসটা অন্তত মীমাংসা হয়ে যাবে। রেমেডিটা একটুখানি শুনবেন এবং পারলে হাতের সামনে যদি পেন খাতা যদি থাকে নিয়ে নিন, টুকে নেবেন। নাহলে পরে যদি ভুলে যান তো আপনার কাছে ভিডিও আছে, আপনি আবার শুনে নিতে পারেন। পুষ্যা নক্ষত্র, এই নক্ষত্রটি হচ্ছে শনিদেবের নক্ষত্র, পুষ্যা নক্ষত্র। এই নক্ষত্রটা একটু আপনাদের জানতে হবে কবে, সেটা আপনারা পাঁজি থেকেও জানতে পারেন, অথবা যে কোনো মন্দিরের যারা পুরোহিত যিনি আছে আপনি তাদের থেকেও জানতে পারেন, তারা আপনাকে গাইড করে দিতে পারে। অথবা এখন ফোনেতে অনেক রকম পঞ্জিকা অ্যাপ বেরিয়ে গেছে, সেই অ্যাপের মধ্যে গিয়ে আপনি তিথি মেরে দেখতে পারেন। পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র যে দিনটা পড়ছে, যে দিনটা, সপ্তাহের যে কোনো দিন হতে পারে সেটা, পুষ্যা নক্ষত্র যে দিন পড়ছে তার আগের দিন আপনাকে, যার কেস চলছে, যে এই মামলা মোকদ্দমা থেকে রেহাই চাইছে, যার মনে হচ্ছে আমি এবার একটা মীমাংসা হলে আমি বাঁচব, সেই ব্যক্তি অশ্বত গাছের তলায় তাকে আগের দিন গিয়ে হাত জোর করে অশ্বত গাছের কাছে প্রার্থনা করে আসতে হবে, হে অশ্বত বৃক্ষ, হে মহাবৃক্ষ, আমি আগামীকাল তোমার স্থানে এসে তোমার থেকে আমি একটি মূল নিয়ে যাব। মূল মানে শিকড়, একটি ছোট অংশ আমি নিয়ে যাব। পুষ্যা নক্ষত্রের আগের দিন এই কাজটা করতে হবে। পরের দিন স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে, আপনি আগের দিন কথা দিয়ে এসছেন আপনি যাবেন, আপনি পুনরায় যাবেন ওই অশ্বত বৃক্ষের কাছে গিয়ে আপনি যেভাবে আপনি ঈশ্বরের পুজো করেন সেভাবে একটু ফুল, একটু মিষ্টি, আপনার জল দিলেন, একটু ধূপ দিলেন, মোমবাতি বা প্রদীপ জ্বালালেন, ঠিক আছে? জ্বালানো হয়ে যাওয়ার পর আপনি অশ্বত বৃক্ষের কাছে প্রার্থনা করলেন, হে অশ্বত বৃক্ষ, আমি আপনার থেকে এই মূলটা আমি নিয়ে যাচ্ছি। একটা ছোট মূলের টুকরো গাছের গোড়ার কাছে আপনি পেয়ে যাবেন অনায়াসে, টুকরোটা আপনি নিয়ে নেবেন, ছোট্ট টুকরো, বড় না। আমি নিয়ে যাচ্ছি, আমি যে কেসে ফেঁসে আছি অতি দ্রুত যেন আমি এই কেসের মীমাংসা পেয়ে যাই করে ওই মূলটা নিয়ে প্রণাম করে পেছন দিকে আর তাকাবেন না, বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে একটা তামার মাদুলি, সেটাও দশকর্মার দোকানে পাওয়া যায়, তামার মাদুলিতে ওই মূলটা ভরে নেবেন। মূলটা ভরে মোমবাতি দিয়ে এঁঠে নেবেন, নিয়ে আপনার ডান হাতে অথবা গলায় ওটাকে লাল কারে ধারণ করে নেবেন। এটা ততদিনই করবেন যতদিন না কেসটা আমরা মীমাংসা হচ্ছে। তারপর আপনি কেসের জন্য যেরকম আপনি উকিলের কাছে যান, কোর্টে যান, আপনি করুন। শুধু একটা জিনিস বলে রাখছি, যদি ওই সময় কেউ মারা যায় তাহলে আপনি মাদুলিটা খুলে যাবেন। এছাড়া মাদুলিটা আপনার শরীরেই থাকবে। দেখুন না, যেটা বললাম, যদি ক্রিয়াটা করতে পারেন, এত টাকা এত দিকে তো দিয়েছেন মামলা মোকদ্দমাতে জেতবার জন্য, অনেক কিছুর জন্য, যদি আপনি সঠিক হয়ে থাকেন আর যদি আপনি ক্রিয়াটা সঠিক মন দিয়ে শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্বক আপনি যদি করে থাকেন, 100% আপনি এই মামলা মোকদ্দমার ঝুট ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে চলে আসবেন। অতি দ্রুত 3 মাসও যাবে না, আপনার কেসের মীমাংসা হয়ে যাবে, রায় হয়ে যাবে আপনার পরে। এত স্ট্রং, এত পাওয়ারফুল রেমেডি এটা। এবার দ্বিতীয় রেমেডিতে আমি আসি। একটা খুব কমন ইস্যু আজকের ডেটে দাঁড়িয়ে, সামনে বৈশাখ মাস আসছে, বিয়ে সিজন, তো প্রচুর বিয়ে সম্বন্ধ হয়েও ভেঙে যায়। আমরা চারিপাশে দেখতে পাই প্রচুর বিয়ে সম্বন্ধ আসছে কিন্তু বিয়ে টিকছে না, বিয়ে ভেঙে যাচ্ছে। প্রেম ভালোবাসা করে বিয়ে, কিন্তু আলটিমেটলি সেই বিয়েটা হওয়ার পরেতেও সেই বিয়েটা ভেঙে গেল, বিয়ে টিকলো না। তাতে মা বাবার হ্যারাসমেন্ট, মান সম্মান যশ খ্যাতি একটা অভাব, প্রচুর একটা হ্যারাসমেন্টের জায়গা মানুষকে ফেস করতে হয়। এর প্রথম কারণ হচ্ছে আজকের ডেটে মানুষ কিন্তু খুব বেশি জটক বিচারের দিকে যায় না। আজকে প্রেম ভালোবাসা যারা করছে তারা তো যায়ই না, তাদের কাছে একটাই বক্তব্য, ঠিক আছে আমাদের মধ্যে সম্পর্ক ভালো আছে, আমরা বুঝে নেব। কিন্তু এই বুঝতে গিয়ে যখন মনোমালিন্যের জায়গা সৃষ্টি হয়, যখন একে অপরের সাথে যখন আবার আলাদা হওয়ার জায়গা চলে আসে, তখন কিন্তু আর ওই ইমোশনটা কাজ দেয় না। তো প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালি বুঝতে হবে। অবশ্যই আপনার হরস্কোপ বিচারটা আপনারা করাবেন, সেখানেতে আপনাদের যদি বিয়ের যোগে দেখা যায় যে হ্যাঁ পারফেক্ট বিয়ে আপনাদের, তাহলে অবশ্যই এগোন। কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় পাত্রপক্ষ এসছে দেখতে মেয়েকে, পছন্দও হয়েছে, বাড়ি চলে গেছে, 3 দিন থেকে 4 দিনের মাথায় ফোন এসে বললো না আমরা এই বিয়েটা করা রাজি হচ্ছি না। তখন মা বাবার প্রচণ্ড একটা মনে চাপ পড়ে যে বাবা কি হবে তাহলে। তো এই বিয়ে সংক্রান্ত একটা রেমেডি আমি শেয়ার করছি। এই রেমেডিটা বিশেষভাবে বিশেষভাবে করতে হবে
মেয়ের মাকে অথবা মেয়েকে, এখানে বাবার কোনো ফাংশন নেই, ঠিক আছে? কি করতে হবে, কটা জিনিস আগে আপনাকে জোগাড় করে নিতে হবে, সেগুলো একটু নোট ডাউন করে নিন। প্রথমত মা দুর্গার একটি ফটো লাগবে, ঠিক আছে? একটি পেতলের প্রদীপ লাগবে, অল্প একটু ছোলার ডাল লাগবে, লাল মৌলি লাগবে, মৌলি, মৌলি যেটা লাল সুতো বা লাল মৌলি হয় সেই মৌলি লাগবে, রাইট? তিল তেল লাগবে, ঠিক আছে? এই কটা জিনিস আপনারা জোগাড় রাখবেন। কি করতে হবে, যে কোনো মঙ্গলবার থেকে ক্রিয়াটা শুরু করতে হবে, যে কোনো মঙ্গলবার থেকে। মা দুর্গা স্নান আদি করে পরিষ্কার কাপড় পরে, যিনি মেয়ের মা আছেন অথবা যিনি মেয়ে যার বিয়ে ভেঙে যাচ্ছে বারংবার বা চাইছেন বিয়েটা খুব সুষ্ঠুভাবে হয়ে যাক, তাকে করতে হবে। মা দুর্গার ফটোর সামনে বসে আগে মাকে একটি জবা ফুল অর্পণ করুন মায়ের চরণে। তারপর মায়ের সামনে একটু ছোলার ডাল রেখে সেই ছোলার ডালের ওপরেতে পেতলের প্রদীপটা বসান। সেই পেতলের প্রদীপে যে সলতেটা বানাবেন সেটা মৌলি দিয়ে বানাবেন, এবং যে তেলটা দেবেন সেটা তিল তেল দেবেন, দিয়ে মায়ের সামনে ওটাকে জ্বালিয়ে দিন, প্রদীপটা জ্বালান। যতক্ষণ প্রদীপ জ্বলবে মায়ের কাছে প্রার্থনা করুন আপনার বিয়ে সংক্রান্ত যা আপনার মনের ইচ্ছা কামনা বাসনা যেটা আছে না কেন। হয়ে যাওয়ার পর মাকে প্রণাম করে উঠে যাবেন। পরের দিন আগের দিনে মায়ের সামনে রাখা এই টোটাল জিনিসটা, ফুলটা আলাদা জায়গায় রাখবেন আর বাকি সামগ্রী আলাদা জায়গায় রাখবেন, রেখে আবার এই সেম ক্রিয়াটা করবেন। টোটাল 27 ডেজ, 27 দিন আপনাকে কনস্ট্যান্ট, মঙ্গলবার থেকে শুরু করবেন ক্রিয়াটা, 27 দিন পর পর এই ক্রিয়াটা করবেন। ক্রিয়াটা করার পর আপনার 27 দিনের যে ফুলটা জমা হয়েছে আর বাকি যে সামগ্রী জমা হয়েছে সেটা, সামগ্রীটা আপনি গঙ্গার পাড়ে কোনো জায়গায় গিয়ে রেখে দিন, কোনো অসুবিধা নেই। ফুলটা গঙ্গায় ভাসিয়ে দেবেন, বাড়ি চলে আসবেন হাত মুখ ধুয়ে, ওখানেতেই মাথায় জল টল ছিটিয়ে বাড়ি চলে আসবেন। আপনার বিয়ের যত রকমের বাধা বিঘ্ন বা বিয়ে ভেঙে যাচ্ছে বা কালকে ডেটে মান সম্মানের নষ্ট হয়ে যাবে, যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, যে যাই অশান্তি যাই সমস্যা থাকুক না কেন, এই সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে, মিটে যাবে, আর আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। মিলিয়ে নেবেন, ক্রিয়াটা করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলেও ডেসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন, জানাবেন। কিছু বুঝতে অসুবিধা হলে আমি অবশ্যই হেল্প করব। আজকের লাস্ট টিপসটা আলোচনা করে নিই। অনেকে দেখা যাচ্ছে মানে হরোস্কোপ দেখিয়েছে, বিচার করেছে, কুষ্টিতে আছে ফাঁড়া, খুব ভয় পেয়ে যায় তারা। বাবা আমার তো ফাঁড়া আছে, জ্যোতিষী বলে দেয় আপনার 1 মাসের একটা ফাঁড়া আছে কিন্তু, বা কেউ বলে আপনার কিন্তু আগামী 7 দিন খুব খারাপ যাবে, খুব সাবধানে রাস্তায় বেরোবেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে ফাঁড়ার যে যোগ, এটা হরোস্কোপে কুষ্টি থিকুজিতে হয়তো দেখা যায়, কিন্তু তা বলে আমি যদি একটা লাল পলা পরে নিই, আমার সেই বাধাটা কি কেটে যাবে, ফাঁড়াটা কি কেটে যাবে? কারণ জ্যোতিষী তো আমাকে পলা পরিয়ে দেবে হয়তো, মেবি, কারণ উনি বলবেন আমরা মঙ্গলদেবের জায়গা থেকে দাঁড়িয়ে এই জিনিসটা আপনার হচ্ছে, আপনাকে এটা ধারণ করতে হবে। তাতে কি আপনার ফাঁড়া কেটে যাবে? অনেক সময় দেখা যাচ্ছে ধারণ করার পরে তো রাস্তায় বেরিয়েছেন, অযথা আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন, সেটাও একটা ফাঁড়া। তো এই যে ফাঁড়া বলতে যেটাকে আমরা, যেটাকে জ্যোতিষী বোঝাচ্ছে যে বিপদ আপদগুলো, এই যে ফাঁড়া, এই যে খারাপ সময়টা, যদি আপনার হরোস্কোপে কেউ বলে থাকে আপনার ফাঁড়া আছে, আগে তার কাছ থেকে জানুন যে ফাঁড়াটা কত দিনের, বা ফাঁড়াটা কত মাসের, বা ফাঁড়াটা কত বছরের, আগে সেটা জেনে নিন। কেননা এটা কাজে লাগবে আপনার এই টিপসে, সামান্য একটা টিপস, এবং এই টিপসটা বিনা পয়সায়, কিছু খরচাও করতে হবে না। যদি এটা অ্যাপ্লাই করেন, আপনার যত বড় ফাঁড়া থাকুক না কেন, যে ফাঁড়াই থাকুক না কেন, আপনি নিশ্চিন্তে রাস্তায় ঘোরাফেরা করবেন, আপনি বাইরে বেরোবেন, ঘরে আসবেন, আপনাকে একটা বিপদ ছুঁতে অবধি পারবে না। কি করতে হবে আপনাকে? স্টিলের বাটিতে একটু জল নেবেন, স্টিলের বাটিতে একটু জল নেবেন, জল, সেই জলেতে 11 বার একটা মন্ত্র আমি বলছি, ওই মন্ত্রটা 11 বার ওই জলেতে অভিমন্ত্রিত করে নেবেন। ওম হ্রিম হ্রিম ওম, ওম হ্রিম হ্রিম ওম। এই মন্ত্রটা 11 বার করার পরেতে যে ব্যক্তির ওপরে ফাঁড়া আছে সেই ব্যক্তি ওপর ছিটিয়ে দিতে হবে।
বাড়ির যে কোনো সদস্যই কাজটা করে সেই বাড়ি যার ওপর ফাঁড়া আছে, একটা বাচ্চাও হতে পারে, একটা বড় কেউও হতে পারে, তার ওপর ছিটিয়ে দিতে হবে। যখন আপনি ছিটিয়ে দেবেন কনস্ট্যান্ট 3 দিন থেকে 7 দিন আপনি করুন, নিজেই বুঝবেন যে বড় একটা বিপদের হাত থেকে কিভাবে বেঁচে গেলেন। আর কিচ্ছু করতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, কোনো মাদুলি ধারণ করতে হবে না, কোনো স্টোন পরতে হবে না, কিচ্ছু করতে হবে না, অনায়াসে আপনি বিপদ থেকে বেরিয়ে চলে আসবেন। যদি আপনার হরোস্কোপে দেখা যাচ্ছে 1 মাসের ফাঁড়া আছে, তো এটা তো করতে এমন কিছু না, 1 মাস কনস্ট্যান্ট করুন। বাড়ি থেকে যখন বেরোবেন এই মন্ত্রটা স্টিলের বাটিতে অভিমন্ত্রিত করা জলেতে দেওয়ার পরেতে আপনি এটাকে নিজের মাথায় ছিটিয়ে নেবেন। আপনি সেটাতে না পারুন, আপনার ঘরে যে সদস্য আছে, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, বা আপনার স্বামী হোক, যেই হোক না কেন, তাকে বলবেন মাথায় আপনার ছিটিয়ে দেবে। বেরিয়ে যান আপনার কর্মস্থানে, যেখানে খুশি যান আপনি, ওটা একটা রক্ষা কবচ তৈরি করে দেবে আপনার সারাউন্ডিংয়ে। তার জন্য দীক্ষার দরকার লাগবে না। মন্ত্রটি আরেকবার বলছি, ওম হ্রিম হ্রিম ওম। দর্শক বন্ধু, আজকের জন্য টিপস এখানেই। এই এপিসোড আপনাদের কেমন লাগছে, এই চ্যানেলে আপনারা তথ্যমূলক ইনফরমেশন আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন। উপকৃত হলে অবশ্যই জানাবেন। এবং যদি এই ইনফরমেশনস আপনাদের ভালো লাগে, আপনাদের পরিবার, আপনাদের বন্ধুবর্গ যদি মনে হয় এই ইনফরমেশনের মাধ্যমে উপকৃত হবে, অবশ্যই তাদের শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার যখনই কোনো ভিডিও লঞ্চ হবে না কেন, যাতে আপনি সবার আগে যাতে এই ভিডিওটা দেখতে পারেন। আজকের মতো এখানেই, নমস্কার।